সারা বিশ্বে দিন দিন ক্যান্সার রোগীর সংখ্যা যেমন বাড়ছে, তেমনি নিত্য নতুন আধুনিক চিকিৎসা আবিষ্কারের ফলে ক্যান্সারজয়ী যোদ্ধার সংখ্যাও বাড়ছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। এখন ক্যান্সার মানেই যে শুধু মৃত্যুর পরোয়ানা তা কিন্তু নয়। জীবনের কোনো একটা সময়ে যাদের কোনো একটা ক্যান্সারে আক্রান্ত হওয়ার ইতিহাস আছে এবং ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন, তারা সবাই ক্যান্সার সার্ভাইভার। এখন ক্যান্সার সার্ভাইভার বলতে শুধু ক্যান্সার থেকে পুরোপুরি নিরাময় লাভ করা ব্যক্তিদেরকে বোঝানো হয় না। আসলে এই শব্দটি আরো ব্যাপক অর্থ বহন করে। ক্যান্সারে আক্রান্ত ব্যক্তির পাশাপাশি তাদের পরিবার, আত্মীয়-স্বজন, সেবাদানকারী সকলেই এই সার্ভাইভার শব্দের অন্তর্ভুক্ত। নতুন করে ফিরে পাওয়া জীবনকে উদযাপনে উৎসাহিত করতে সকল ক্যান্সার সার্ভাইভারদের প্রতি বছরের জুন মাসটি ক্যান্সার সার্ভাইভার মান্থ হিসাবে পালিত হয়। ক্যান্সার রোগ একবার শনাক্ত হলে অনেকদিন ধরে এর ব্যয়বহুল চিকিৎসা চলার পর একসময় তা শেষ হয়। কিন্তু এর সুদূর প্রসারী প্রভাব বহুদিন পর্যন্ত সেই ক্যান্সার সার্ভাইভারদের উপর দেখা যায়। ক্যান্সারের দীর্ঘমেয়াদী পার্শ্ব প্রতিক্রিয়া, প্রচণ্ড অর্থনৈতিক চাপ, মানসিক যন্ত্রণার পাশাপাশি যুক্ত হয় পুনরায় ক্যান্সারে আক্রান্ত হওয়ার ভয়। এ থেকে সমাজও রক্ষা পায় না। তাই ক্যান্সারের সাথে লড়াই করে বেঁচে যাওয়া মানুষগুলোর জন্য প্রয়োজন হয় সামাজিক পুনর্বাসন ও মানসিক সমর্থন। এ কারণে শুধু ক্যান্সারের চিকিৎসা করিয়েই একজন ক্যান্সার রোগীর প্রতি আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না। ক্যান্সারকে জয় করে নতুন করে বাঁচতে শেখা মানুষগুলোকে অনুপ্রাণিত করা, সামাজিকভাবে পুনর্বাসন করা আমাদের দায়িত্ব। সেই সাথে তাদের পরিবার পরিজন সহ সমাজের সকল ক্যান্সার বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য একটি উপলক্ষ এই ক্যান্সার সার্ভাইভার মাস, অর্থাৎ জুন মাস। তাই শুধু নতুন করে যারা ক্যান্সারে আক্রান্ত হয়েছেন বা ক্যান্সারের বিরুদ্ধে সবেমাত্র যুদ্ধ শুরু করেছেন, তাদের জন্য এই উদযাপনও একটা অনুপ্রেরণা স্বরূপ। আজ ক্যান্সার সার্ভাইভার যে উপলক্ষে সারা বাংলার পাঠকদের সঙ্গে আছেন জাহানি, গুলশান আরা শাপলা এবং রোকসানা আফরোজ। তারা দুজনেই ক্যান্সার জয়ী যোদ্ধা। আজ তারা আমাদেরকে শোনাবেন ক্যান্সারের বিরুদ্ধে তাদের যুদ্ধ কথা ও নতুন করে ফিরে পাওয়া জীবন নিয়ে। অভিজ্ঞতা শেয়ার করবেন, পরামর্শ ও করণীয় বিষয়ে জানাবেন, জীবনের সবচেয়ে কঠিনতম যুদ্ধে লিপ্ত থাকা মানুষগুলোকে নিজেদের অভিজ্ঞতাগুলো। আপা, সারা বাংলার অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। ধন্যবাদ। জি, আচ্ছা আপা, আলোচনা শুরু করি। মানে আপনারা দুজনেই তো হচ্ছে মানে ক্যান্সার সার্ভাইভার। তো এই যে আপনাদের এই যে সংগ্রামের পালা, এই সংগ্রামের পালাটার শুরুটা মানে আপনারা যখন দুজনেরই ক্যান্সার ধরা পড়েছিল, সেই সময়টার কথা একটু আমাদেরকে জানাবেন। গুলশান আপা। ধন্যবাদ সারা বাংলাকে। খুব ভালো লাগছে আসলে যে আমাদের পাশে আরো অনেকেই এসেছেন। বিশেষ করে মিডিয়ার যে ভূমিকা, সেটা সারা বাংলা খুব ভালোভাবে রাখছেন। আমরা আসলে যারা ক্যান্সার জার্নির মধ্য দিয়ে যাই, আমার মনে হয় না কেউই জীবনে কোনো সময় ভেবেছিলাম যে আমরাও এই জার্নির মধ্য দিয়ে যেতে পারি। কিন্তু দুর্ভাগ্যবশত যে কোনো মানুষের মতোই ভাবনাবিহীন ভাবেই আমরা এই জার্নিটাতে ঢুকে পড়ি। আমার বেলাতেও এর ব্যতিক্রম হয়নি। আমি এক ধরনের গাইনোকোলজিক্যাল সমস্যায় আক্রান্ত ছিলাম, কিন্তু সেটি কখনোই ক্যান্সারে রূপান্তর ঘটবে বা আমার জীবনে ক্যান্সার আসবে সেই সম্ভাবনার মতো ছিল না। কারণ আমি টানা চিকিৎসার মধ্যেই ছিলাম এবং চিকিৎসা বিজ্ঞানও বলে যে এন্ডোমেট্রিওসিস নামক যে অসুখে আমি ছিলাম, সেটার ফলে আসলে ক্যান্সার হয় না, কিন্তু তবুও আমি আক্রান্ত হয়েছি। আমি 2020 সালে ওভারিয়ান ক্যান্সারে আক্রান্ত হই। বাস্তবে আমি আক্রান্ত হয়েছি সেটিও আসলে জানতে পেরেছি অনেক পরে। আমার হিস্টেকটমি সার্জারির পরে বায়োপসিতে ধরা পড়ে যে আমার ওভারিতে ক্যান্সার সেল পাওয়া গিয়েছে। এবং স্বাভাবিকভাবে যেটা হয় যে অপ্রত্যাশিত ধাক্কা, আমার পরিবার এবং আমি তো বটেই, আমরা কেউই এই জার্নির জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না। স্বাভাবিকভাবেই আমরা প্রচন্ড কি বলবো একটা ধাক্কা খেয়ে আসলে নড়ে চড়ে উঠি যে এখন কি করতে হবে। মানে ধাক্কাটা সামলানোর প্রথম ব্যাপারটা হয় যে তাহলে কি করব। তো আমার পরিবারও আসলে এর বাইরে ছিল না।
কিন্তু আমি সৌভাগ্যবান ছিলাম যে আমার চারপাশে আমি আমার বন্ধুদের পেয়েছিলাম। আমি বিভিন্ন রকম তথ্য সংকটে ভুগছিলাম। যেমন আমি ওভারিয়ান ক্যান্সারে আক্রান্ত কাউকে খুঁজছিলাম, কিন্তু আমাদের এখানে ওভারিয়ান ক্যান্সার নিয়ে কথাটা একটু কম হয় এবং আক্রান্তের সংখ্যাও ব্রেস্ট ক্যান্সার বা সার্ভিক্যাল ক্যান্সারের চেয়ে কিছুটা কম, ফলে সচরাচর পাওয়া যায় না। তো আমি কেন খুঁজছিলাম, কারণ হচ্ছে যে আমার মনে হচ্ছিল যে ওভারিয়ান ক্যান্সারে আক্রান্ত কারোর সাথে যদি আমি অভিজ্ঞতাগুলো জেনে নিতে পারি, তাহলে আমার অনেক প্রশ্নের উত্তর আমি পেয়ে যাব। খুঁজতে খুঁজতে আমার হলের এক বড় আপুকে পেয়ে যাই, এবং সেটা আসলে আমার জন্য ভীষণ রকম একটা প্রয়োজনীয় ব্যাপার ছিল। এছাড়া আমি বলবো যে আরেকটা বড় ধাক্কা সামলানোর ব্যাপার হচ্ছে যে মানসিক ভাবে শুধু আক্রান্তকে নয়, পুরো পরিবারকে সতর্ক থাকা। আমার পরিবার প্রথমে এটি লুকিয়েছিল, মানে বলতে চাচ্ছিল না। তো আমি বেশ একটু পরেই জানতে পারি, এবং যখন আমি জানতে পারি আমি তখন খুব স্বাভাবিকভাবেই গ্রহণ করার চেষ্টা করেছি। আমি ধরেই নিয়েছি যে পৃথিবীতে তো হাজার হাজার মানুষ আক্রান্ত হন, আমিও আক্রান্ত হয়েছি, এটা খুব বড় বিষয় নয়। এখন বিষয় হচ্ছে যে ঠিকভাবে চিকিৎসাটা নিয়ে আবারও জীবনে ফিরে আসা। আমি চেষ্টা করেছি আমার চিকিৎসকরা যাতে আমাকে ঠিকভাবে চিকিৎসাটা দিতে পারেন, আমি যেন চিকিৎসাটা নিতে পারি, সেই সাহসটা রাখবার জন্য। আমি এখানে একটু বলতে চাই যে আমার এই সাহসের পেছনে আসলে দুজন মানুষের ভীষণ ভূমিকা আছে। একজন আমার নানিমা, উনি সার্ভিক্যাল ক্যান্সারে মারা গেছেন, এবং ওনার যখন ধরা পড়ে আজকে থেকে 20 বছর আগে, তখন বাংলাদেশে চিকিৎসা ব্যবস্থাপনা এরকম উন্নত ছিল না, এবং ডাক্তাররা বলেছিলেন যে খুব বেশি কিছু করার নেই। তখন আমি খুবই নবীন, কেবল বিশ্ববিদ্যালয়ে ঢুকছি। এরপরে আমি বিশ্ববিদ্যালয় জীবনে আমাদের এক বন্ধু নাহিদ জাহান লিনা, ওনাকে দেখেছি যে উনি যখন আক্রান্ত হলেন তখন উনি প্রবল ভাবে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করলেন। শুধু নিজে লড়াই করলেন তা না, যারা ক্যান্সারের বিরুদ্ধে লড়ছেন তাদের পাশে দাঁড়ালেন। এবং লিনা আপা ক্যান্সারটা খুব এগ্রেসিভ ছিল। আমরা সবাই চেষ্টা করেছিলাম লিনা আপার জন্য ফান্ড রেজ করতে। এটা বলে রাখি, আসলে ক্যান্সারের চিকিৎসা যেরকম ব্যয়বহুল, সেটা খুব কম পরিবারের পক্ষে আসলে এককভাবে বহন করা সম্ভব। এবং ব্যক্তিগতভাবে আমিও কিন্তু, আমার পরিবারও সেই ব্যয়ভার বহন করতে পারেনি। হ্যাঁ, আমিও বন্ধু স্বজনদের সহযোগিতা পেয়েছি। তো যা বলছিলাম, লিনাপার এই সাহসটা আমার ক্যান্সার জার্নির জন্য একটা অসাধারণ ঘটনা, যে আমি শিখেছি যে শেষ পর্যন্ত ক্যান্সারের সাথে লড়াই করা যায়। আমি কিন্তু ভেঙে পড়িনি। সেজন্য আমি সবাইকে বলতে চাই যে আপনারা ক্যান্সার আক্রান্ত মানুষের সাথে ঘনিষ্ঠ হন, তার জীবনযাপন দেখুন, তাদের বন্ধু হয়ে উঠুন। আমরা কেউই জানি না আগামী দিন আমাদের কি হতে পারে, কিন্তু কোনো একজন সাহসী ক্যান্সার লড়াকুর লড়াইটা হয়তো আপনার জন্য অনেক সাহসের, অনেক উদ্দীপনার একটা পাথেয় হয়ে থাকবে। এটুকুই। আপা, আসি রোকসানা আপার কাছে। রোকসানা আপা, একটু আপনার অভিজ্ঞতাটা বলেন যে আসলে আপনার কিভাবে ধরা পড়লো এবং আপনি কিভাবে জানলেন, প্রথম যখন জানতে পারলেন? জি, ধন্যবাদ। সারা বাংলাকে আসলেই অনেক ধন্যবাদ এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য। আসলে এই কথাগুলো শাপলা যেগুলো বললো আসলে আমাদের জানা দরকার। এটা মিডিয়ার সাপোর্ট না থাকলে আসলে অনেকের কাছে পৌঁছানো যায় না, হয়তো অল্প কিছু মানুষের কাছে জানা যায়। 2017 সালে অ্যাকচুয়ালি আমার ফেব্রুয়ারি মাসে আমারও ওভারিয়ান ক্যান্সার, এটা 4th স্টেজে ধরা পড়ে। এখন যেটা হলো যে 2016 সালে আমি তখন যশোরে ছিলাম। পুরাটা সময় আমার একটু না একটু সমস্যা ছিল।
কখনো মাথা ব্যথা, কখনো পেটে ব্যথা। আর সবচেয়ে বড় যেটা ছিল, ভীষণ দুর্বল লাগতো। আমি এই কথাটা অনেকেই বলেছি যে আমি এত কাজ করি না যে আমার এত দুর্বল লাগবে, আমি উঠতেই পারতাম না। কিন্তু আমি বেশ কয়েকবার হসপিটালে গেছি, আমার ট্রিটমেন্ট হয়েছে। একবার প্রচন্ড জ্বর হলো, দুবার, মানে 104-5 জ্বর, এমন কোনো রিজন না, হঠাৎ করে জ্বর। সেই জ্বরের পরে আমি হসপিটালে ভর্তিও ছিলাম, কিন্তু দুর্ভাগ্য আমার যে আসলে সেরকম কিছু ধরা পড়েনি। আর যখন ধরা পড়লো 2017-তে, সেটাও একটা অফিসিয়াল কাজে ঢাকায় এসে আমি একেবারেই অসুস্থ হয়ে গেলাম। তখন তড়িঘড়ি করে কিছু পরীক্ষা নিরীক্ষায় আমার একেবারেই মানে প্রথমেই ধরা পড়লো যে আমার পেটে অনেক পানি জমে গেছে, কারণ আমি অনেক মোটা হয়ে যাচ্ছিলাম। দুটা টিউমার এবং এটা ওভারিয়ান ক্যান্সার 4th স্টেজ। ব্যাপারটা তো আসলে এত বড় ধাক্কা ছিল আমার এবং আমার পরিবারের জন্য। তখন আসলে মুহূর্তে কি সিদ্ধান্ত নেওয়া যায়। আমি যেটা বলছিলাম, শাপলার কথা সূত্র ধরেই বলছিলাম যে যে সমস্যাটা হয়, ক্যান্সার যখন আক্রান্ত হয় কেউ, জানা যায়, তখন প্রথমেই একটা মানে কনফিউশন তৈরি হয় যে এখন ট্রিটমেন্টটা কেমন করে হবে, কোথায় হবে, কোথায় গেলে খবরগুলো পাওয়া যাবে। এই জিনিসটাতে অনেক দেরি হয়ে যায়। আমরা যেমন ক্যান্সার ডেতে আলোচনা করেছিলাম, যখন অনেকের কথায় একটা জিনিসই এসেছিল, দীর্ঘসূত্রতা। মানে টেস্ট গুলো করে রিপোর্ট আসতে আসতে, এবং সবচেয়ে বড় সমস্যা, টেস্ট গুলোর উপর ডিপেন্ড করাও যায় না। কেউ বলে যে এখানকার টেস্টটা ভালো না, আপনি ওখানে যান, একটা টেস্টের জন্য এখানে, আর একটা টেস্টের জন্য আর একখানে। তা ব্যাপারটা হয়ে যায় তখন যে দীর্ঘসূত্রতা হয়, তখন রোগীর অনেকের যদি প্রাথমিক মানে পর্যায়ে ধরা পড়ে, চার দেখা যায় যে দ্বিতীয় তৃতীয় পর্যায়ে চলে গেছে এই ডায়াগনোসিস হতে হতেই। আমার ক্ষেত্রেও যেটা হলো যে আমাকে প্রথমে এসে একবার বলা হলো যে আপনাকে প্রথমে কেমো দিব, তারপরে সার্জারি করব। ঠিক তার পরের দিনই এসে আবার আবার জাস্ট উল্টা কথা বলা হলো যে আগেই আপনাকে সার্জারিটা করে আমরা তারপরে কেমোতে যাব। তো এই যে কনফিউশন ডাক্তারদের মধ্যে দেখা গেল, তখন আসলে যেটা হলো, আমাকে বাইরে যেতে হলো, দেশের বাইরে চলে যেতে হলো। এবং দেশের বাইরে যে ট্রিটমেন্ট করাটা অনেক এক্সপেন্সিভ। তারপরে হলো অনেক সমস্যা, জিনিসটা চট করে করা যায় না। আমার ক্ষেত্রে আমি অনেক লাকি আমি বলবো, কিন্তু সবাই যে এই সুযোগটা পাবে তা কিন্তু না। যেমন আমার হাজবেন্ড যেহেতু আর্মিতে আছেন, এখনো আছেন, ফলে আমার পক্ষে মানে কাগজপত্র জটিলতা, ভিসা প্রসেসিং সব, মানে সবকিছু খুব দ্রুত হয়ে যায় এবং ওখানে যে আমি মাউন্ট এলিজাবেথে ট্রিটমেন্ট শুরু করি। এখন যেটা হলো যে সত্যি কথা বলতে অনেক টাকার ব্যাপার। আমার পক্ষেও এটা আসলে একা সম্ভব ছিল না বিয়ার করা। আমার বন্ধু বান্ধব ছিল, আত্মীয় স্বজন, এবং আমি সরকারি ভাবেও বেশ কিছু মানে অনুদান পেয়েছিলাম এই ট্রিটমেন্টের ব্যাপারে, কিন্তু এই জন্যই আমি বলছি যে সবাই এটা পাবে না। এবং আমার পক্ষেও পুরা ট্রিটমেন্ট সিঙ্গাপুরে কন্টিনিউ করা সম্ভব হয়নি। আমি একটু এখানে বলতে চাই যে চিকিৎসা ব্যবস্থার কথাটা যেটা বলছি, আমি ওখানকার এবং এখানকার যে ডিফারেন্সটা দেখেছি, আসলে খুব আকাশ পাতাল পার্থক্য কিন্তু নেই। তো ডিফারেন্স যেটা হলো যে দ্রুত, ওখানে খুব দ্রুত ওরা সিদ্ধান্তটা নিয়ে নেয় যে এই রোগীর এই অবস্থা, 4th স্টেজ, এখন এটাই করতে হবে। তারা 2-3 জন মিলে একটা টিমের মতো করে একটা ডিসিশনটা নিয়ে নেয়। আমার কাছে মনে হয় যে এই ক্ষেত্রে, ক্যান্সারের ক্ষেত্রে, টিম ওয়ার্কটা ভীষণ জরুরি। ডাক্তারদের মধ্যে যদি সিনিয়র জুনিয়র ডাক্তাররা, ইন্টার্নি সহ সবাই মিলে একটা কেস স্টাডির মতো করে কি ভালো হচ্ছে, এখানে নিজেদের ইগোটাকে একটু বাদ দিয়ে, যে আর এটা বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি, একজন যেটা লেখে আর একজন সেটাকে খুব একটা অ্যাকসেপ্ট করতে চায় না। তো এটা একটু সমস্যা হয়ে যায়, কারণ ক্যান্সারটা আসলে মরণ ব্যাধি না। কারণ আপনি প্রথমে যেটা বলছিলেন যে ক্যান্সারের এখন অনেক উন্নত চিকিৎসা হয়েছে, এবং ক্যান্সারের এখন সার্ভাইভার রেট আগের থেকে অনেক বেশি। সার্ভাইভারের সংখ্যা এখন বেড়েছে, অনেক আশা দেখা যাচ্ছে। সেখানে ক্যান্সারটা একটা জটিল রোগ, এটা চারিদিক থেকে আক্রমণ করে। শারীরিক তো অবশ্যই, মানসিক ব্যাপার যেটা হয়ে যাওয়ার কারণগুলো হলো বিভিন্ন ট্যাবু। কারণ প্রথমেই মনে করা হয় যে যার ক্যান্সার হয়েছে তার মানে ব্যাকগ্রাউন্ড, মানে হিস্ট্রিতে ক্যান্সার আছে, বা তার ছেলে মেয়েদের মধ্যে এটা যাবে। তো এটা আসলে তা না। এটা বিভিন্ন এখন পরিবেশ দূষণ, তারপরে খাবারে ভেজাল, বিভিন্ন কিছুতে, শব্দ দূষণ থেকে শুরু করে আমাদের লাইফস্টাইল, আমি যদি বলি স্ক্রিন অ্যাডিকশন আমাদের প্রত্যেকেরই এখন,
এগুলো কিন্তু ক্যান্সার সহ জটিল রোগের কারণ। তো আমার ক্যান্সার হয়েছে বলেই আমার মেয়েদের ক্যান্সার হবেই, এটা কিন্তু অনেকেই চট করে বলে দেয় যে আপনার মেয়েদের সম্ভাবনা বেড়ে গেল। অ্যাজ এ ক্যান্সার পেশেন্ট হিসেবে শারীরিক কষ্টের সাথে সাথে এই মানসিক চাপটাও আমার উপরে পড়ে, এটা একটা ক্ষতিকর দিক। ওখানে ট্রিটমেন্টে আমি যেটা হলাম যে আমি প্রোটোকল গুলো নিয়ে আমি প্রথম কেমোটা নিয়ে আমি দেশে ব্যাক করে চলে আসি, এবং তারপরের কেমোগুলো কিন্তু আমি দেশেই দিই, আমার কোনো অসুবিধা হয়নি। যেটা দেখেছি আমি যখন ক্যান্সার সেন্টারে গেছি, যেতাম এখানে, তখনকার থেকে 5 বছর পরে এখন ক্যান্সার সেন্টারে অনেক উন্নতি হয়েছে, অনেক কিছু হয়েছে আগের থেকে। তখন আলাদা কোনো ক্যান্সার সেন্টারও ছিল না, আমি সিএমএইচই যাই যেহেতু আমার হাজবেন্ড আর্মিতে আছে। এখন আলাদা একটা ক্যান্সার সেন্টার আছে এবং অনেক সুযোগ সুবিধা আছে সেখানে। কিন্তু সেকেন্ড টাইম যখন আবার আমার রিকার করলো 2019-এ, তখনও আমি একই জিনিস ফেস করলাম, যে কনফিউশন যে কোন প্রোটোকলে এই জিনিসটা দেয়া হবে। সেই ক্ষেত্রেও আমাকে আবার বিদেশে চলে যেতে হলো শুধুমাত্র ডিসিশনটা নেয়ার জন্য, যে আসলে আমাকে কি প্রোটোকলে আমি কেমোগুলো নিব বা আমার ট্রিটমেন্ট প্রোটোকলটা কি হবে। তারা যেটা দিয়ে দিল আমি কিন্তু দেশে এসে সেটাই ফলো করলাম, কোনো অসুবিধা হলো না। তো এইখানেই আমার একটা কোশ্চেন আছে, যে আমরা যখন আলোচনা করি যে আমাদের ট্রিটমেন্ট এখন যথেষ্ট ভালো, সুযোগ সুবিধাও ভালো, কিন্তু প্রথমে হয়তো ডাক্তারদের মধ্যে যদি আরেকটু নিজেদের মধ্যে যদি একটু আলাপ আলোচনা করে একটা রুগীর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যায়, তাহলে রুগীটা পরবর্তীতে ভোগান্তিটা কম হয়। আর যেটা হলো, আমি এই ক্যান্সার জার্নিটা তো আমার ক্যান্সার জার্নি অন্য 10টা মানুষের মতোই একই রকম, কেমো, সার্জারি, চুল পড়ে যাওয়া, রেডিয়েশনে পুড়ে যাওয়া, সবকিছু আমি ওই জিনিসগুলো ফেস করেছি। এবং আমি খেয়াল করে দেখেছি যে অনেকেই এটা বলতে চায় না যে আমার ক্যান্সার হয়েছিল বা আমার পরিবারে ক্যান্সার আছে। আমি মনে করেছি এটা আমার সামাজিক দায়িত্ব আমার এটা বলা, কারণ এটা আমার কোনো ক্রাইম না। আমি 8-10টা রোগের মতো একটা জটিল রোগে, আমার দুর্ভাগ্য আমি এই রোগে আক্রান্ত হয়েছি। এবং আমার যেটা ছিল, আমি ব্যাপারটা প্রথমে জিনিসটা আমি মেনে নিয়েছিলাম যে আমার ক্যান্সার হয়েছে এবং আমাকে আই হ্যাভ টু ফাইট ব্যাক, কারণ আমার কোনো চান্স নাই, আমাকে ফাইট ব্যাক করতে হবে, আমার 3টা ছোট বাচ্চা প্লাস জীবনের জন্য আমাকে ফাইট ব্যাক করতে হবে। এটার জন্য পেশেন্ট, অ্যাজ এ পেশেন্ট যে জিনিসটা ভূমিকা থাকে, ডাক্তারকে কোঅপারেট করা, এটা আমরা অনেক ক্ষেত্রে করি না। কারণ আমরা ডাক্তারদের দোষ দিয়ে দেওয়াটা খুব সোজা, কিন্তু অনেক ক্ষেত্রে পেশেন্ট কোঅপারেট করে না, যে আপনাকে কেমোর পরে আপনি এই জিনিসগুলো খাবেন না বা আপনি রোদে যাবেন না বা কিছু। অনেক আমি দেখেছি একজনকে যে কেমো দিয়ে এসে সে রান্নাঘরে রান্না করতে চলে গেছে, তার জন্য এটা ভীষণ ক্ষতিকর, কিন্তু ডাক্তার কিন্তু তাকে বলেছে। কিন্তু আমাদের মধ্যে ক্যান্সার পেশেন্টদের মধ্যে একটা অপরাধ বোধ থাকে, যে আমার জন্য অনেক টাকা খরচ হচ্ছে, আমার জন্য অনেক সমস্যা হচ্ছে, আমার সামাজিক ভাবে যে জিনিসগুলো হয়, আমার চুল পড়ে গেছে, আমি মানুষের সামনে যাচ্ছি না, বা আমার ছেলে মেয়ের উপরে একটা প্রেশার আসছে, আমরা করি কি, আপ্রাণ চেষ্টা করি স্বাভাবিক থাকার। স্বাভাবিক থাকাটা খুব ভালো, কিন্তু নিজের সীমাবদ্ধতাটা জানতে হবে। আজকে যখন আমি আপনার সাথে বসে কথা বলছি, আজকে আমি অনেকটা পথ পার করে এসেছি, কিন্তু যখন আমি অনেক অসুস্থ ছিলাম, কেমো ছিল, তখন আমি বিছানায় পড়েছিলাম এবং আমাকে রেস্ট নিতে হয়েছে, প্রপার খাওয়া দাওয়া করতে হয়েছে। তখন আমি নিজেকে এটুকু বুঝিয়েছি যে আমি যদি নিজে ভালো না হই, আমি অন্যের জন্য কিছু করতে পারবো না। একসাথে সময় আমি আসলে শিক্ষকতায় ছিলাম, আমি আর শিক্ষকতায় ফেরত যেতে পারিনি, শারীরিক অবস্থাটা অবশ্যই। তারপরও ঠিক এই সময়ে আমি যে জিনিসটা দেখেছি, শারীরিক কষ্টর থেকে মানসিক কষ্টটা অনেক বেশি ক্যান্সার পেশেন্টের এবং তার পরিবারের। আমার ছেলে মেয়ের মধ্যে অনেক দেখেছি, অন্যদের মধ্যে দেখেছি, আত্মীয় স্বজনের মধ্যে। আমি পড়াশুনো করেছি এবং নিজে ভলান্টারি ভাবে আমি ক্যান্সার পেশেন্ট এবং কেয়ার গিভারদের মানসিক স্বাস্থ্য সেবার ব্যাপারটা নিশ্চিত করার চেষ্টা করছি। এভাবেই বলতে পারি যে নতুন জীবনে নতুন ভাবে শুরু করেছি, এটুকুই। ধন্যবাদ আপা। আপনি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বললেন যে আসলে ক্যান্সার মানেই যে হচ্ছে আগে আমরা ধরেই নিতাম যে একটা মৃত্যু, নিরাময় অযোগ্য অসুখ, এটা কিন্তু এখন আর একদমই নেই। আপনি আপনার বাংলাদেশের অধ্যায়টাও হচ্ছে বাংলাদেশের চিকিৎসার যে শুরুটা সেটাও আপনি বললেন। আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই, স্পেশালি শাপলা আপা, যে বাংলাদেশে আসলে যখন আপা ওনার একটা ভার্সন বললো যে বাংলাদেশে যখন আপনি চিকিৎসাটা শুরু করলেন তখন আপনি ইন্ডিয়াতে চিকিৎসা নিয়েছেন বললেন।
তো এই পার্থক্যটা কি দেখছেন যে হচ্ছে মানে অন্য দেশে আর বাংলাদেশের চিকিৎসা পদ্ধতির মধ্যে? আপার ভার্সনটা বলছে, আমরা সিঙ্গাপুরের চিকিৎসা পদ্ধতিটা জানছি, কিন্তু বাংলাদেশে আসলে বাংলাদেশের সাথে যে ভারতের চিকিৎসা পদ্ধতি, এটার পার্থক্যটা কতখানি? শাপলা আপা। হ্যাঁ, আমি আসলে শুরুটা তো করেছিলাম বাংলাদেশে, এবং অনেকের মতোই আমি চেয়েছিলাম যে বাংলাদেশেই পুরো জার্নিটা শেষ করার জন্য, মানে পুরো ট্রিটমেন্টটা নেয়ার জন্য। কিন্তু ভীষণ দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে আমার জার্নির শুরুটা ভীষণ রকম ভুলে ভরা। হ্যাঁ, এবং সেই ভুলগুলোতে আসলে আমার বা আমার পরিবারের কারো কোনোই হাত ছিল না। পুরো মেডিকেল সিস্টেমের যে দুর্বলতা আমি বলবো, সেটার ভুলের শিকার আমি হয়েছি। যদি আরেকটু পরিষ্কার করে বলি, আমার ডাক্তার যখন আমাকে সার্জারি করেন তখন উনি এটা একটা নর্মাল সার্জারি করেছেন, অথচ আমার ওভারিতে সিস্টের সাইজ অনেক বেড়ে গিয়েছিল, প্রায় 17 সেন্টিমিটার। এবং প্রোটোকল বলে যদি সিস্ট বা টিউমারের সাইজ অনেক বড় হয় তাহলে সার্জারির আগে আসলে একটা কি বলবো এটাকে, ব্লাড টেস্টের মাধ্যমে টিউমার মার্কার গুলো দেখতে হয় যে এগুলোতে আসলে কোনো ক্যান্সার কিছু ডেভেলপ করেছে কিনা। কিন্তু আমার ডাক্তার এটা করেননি, এবং যখন আমার নর্মাল সার্জারি হয়, যেহেতু আমার সিস্টের সাইজ অনেক বড় ছিল, সার্জারির সময় আমার রাপচার হয়। রাপচার হওয়া মানে হচ্ছে যে একজন পেশেন্টের জন্য আসলে ঝুঁকিটা বেড়ে যায়। ফলে যেটা হয়েছে যে আমাকে 3 থেকে 5 দিন হসপিটালে থাকবার কথা ছিল, সেখানে আমি হসপিটালে ছিলাম 20 দিন। এবং এই 20 দিন টানা আমি মুখে কিছু খেতে পারিনি। হ্যাঁ, আমার এনজি করা হয়েছিল। আমি একটু বলি, এনজি হচ্ছে নাকে পাইপ দিয়ে যে দেয়, মানে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কি বলবো কষ্টকর সময় আর কি এটি ছিল। তো এবং আমার যে বায়োপসি রিপোর্ট আসার পরে আমার ডাক্তার বলেন যে রিপোর্টটি ভুল এসেছে, কারণ উনি ওপেন করেছেন এবং উনি সার্জারি টিম লিড করেছেন, ফলে উনি নিশ্চিত যে আমার এখানে কোনো ক্যান্সার নেই, থাকতে পারে না। ফলে আমরা আবারও রিভিউ করি এবং রিভিউ রিপোর্টে আবারও একই কথা আসে। তখন যখন বিষয়টা তো অ্যাকসেপ্ট করতে হলো আমাদের ডাক্তারকেও, এরপরে আমরা আসলে সিদ্ধান্ত নিই যে এখানে আর নয়, দেশের বাইরে, বিশেষ করে আমি ইন্ডিয়াতে গিয়েছিলাম, বোম্বে টাটা ক্যান্সার হসপিটালে। আমি যেটা দেখেছি, ওরা যাওয়ার পরে আমাকে প্রথম কমেন্ট করেছে যে তোমার সার্জারিটা ভুল হয়েছে, ক্যান্সার প্রোটোকল ফলো করা হয়নি। সে কারণে আমি এখনো কেমো নিতে হচ্ছে, আমাকে প্রতিদিন কেমো নিতে হয়, ওরাল কেমো। এখন ওখানে আমি টানা 6 মাস ছিলাম, থেকে আমাকে 6টা ইনজেক্টেবল কেমো নিতে হয়েছে। এবং পুরো সময় জুড়ে আমি যে ট্রিটমেন্টটা দেখেছি সেটা হচ্ছে, রোকসানা আপা যেমন বললেন, ওরা একটা টিম করে কাজ করে। হ্যাঁ, আমাদের এখানে সমস্যা হচ্ছে যে মানে ঠিক ওয়ান স্টপ সার্ভিস না, কিন্তু ওদের ওখানে ওয়ান স্টপ সার্ভিস। হ্যাঁ, আরেকটা ব্যাপার হচ্ছে যে অনেকে আবার শেয়ার করেছেন, মানে আমাদের সাথে তো কথা হয়, অনেকে আপনাদের সাথেও কথা হয়, অনেকেই শেয়ার করেছেন যে আমাদের এখানে ক্যান্সারের চিকিৎসাটা অনেক স্ক্যাটার্ড ওয়েতে হয়, যে একজন ডাক্তারই শুধু চিকিৎসাটা করেন। ওখানে যেমন আমার ব্যাপারে বলি, আমি প্রথম যখন গিয়েছি তখন আমাকে রেফার করা হলো সার্জনের কাছে। হ্যাঁ, সার্জারির যিনি অনকোলজিস্ট তার কাছে, কারণ আমি সার্জারির পরে গিয়েছি। সার্জারির অনকোলজিস্ট সব টেস্ট করার পরে আমাকে রেফার করলেন মেডিসিন অনকোলজিস্টের কাছে। হ্যাঁ, মেডিসিন অনকোলজিস্ট হচ্ছে কেমো এবং আমার ট্রিটমেন্টটা শুরু করবেন, কিন্তু শুরু করার আগে ওনারা আমার মানে ফুল বডি একটা থরো চেক আপ করলেন, এবং চেক আপ করতে গিয়ে আনফরচুনেটলি আমার ব্রেস্টে একটা প্রবলেম পাওয়া গেল, এবং ওনারা ট্রিটমেন্টটা ডিলে করে আমার ব্রেস্টের প্রবলেমটা আইডেন্টিফাই করলেন এবং আমাকে একটা সার্জারি করতে হলো, মানে ওনারা করালেন। সার্জারির পরে
তারপরে কিন্তু আমার কেমোটা শুরু হয়েছে। আমরা যে ধারণাটায় থাকি যে আমি সার্জারি হয়ে গেছে, এখন দ্রুত আমার কেমোটা শুরু হোক, মানে ক্যান্সার তো স্প্রেড করছে এরকম। তখন ডাক্তাররা আমাকে বললেন যে আমরা তোমার ট্রিটমেন্ট শুরু করতে পারি, কিন্তু তোমার বডিতে অন্য কোথাও যদি কোনো ক্যান্সার সেল থাকে, সেটা কিন্তু তোমার এই মানে যে ওভারিয়ান ক্যান্সারের জন্য যে কেমো দেওয়া হবে সেটাতে কিল করবে না। হ্যাঁ, তো পুরো ব্যাপারটা আমি এজন্য বললাম যে একজন ক্যান্সার পেশেন্টকে যে কোনো একটা অর্গানেও যদি তার ক্যান্সার সেল আইডেন্টিফাইড হয়, আসলে তাকে পুরো স্ক্যান করাটা প্রয়োজন হয়, কিন্তু আমাদের এখানে এই ব্যাপারটি নেই, যে কারণে আমাদের এখানে আসলে ভুলগুলো বেশি হয়। এবং আরেকটা ব্যাপার হয় যে আমাদের এখানে তো এখন পর্যন্ত আসলে অনকোলজির সবগুলো সেক্টর, যেমন সার্জারি, মেডিসিন, ইভেন আপনার সাইকো অনকোলজি, এগুলো কিন্তু ওইভাবে ডেভেলপ করে নাই। আমাদের মানে ভীষণ রকম অপ্রতুল চিকিৎসক রয়েছেন, ফলে এখানে ট্রেনিং দেওয়া চিকিৎসকদের এবং অনেক বেশি চিকিৎসকদের অনকোলজি পড়ানো, উৎসাহিত করা, তাদের জন্য স্পেশাল কি বলবো ব্যবস্থাপনা থাকা, এগুলোও জরুরি। আপা একটা ব্যাপার একটু জানতে চাই, সেটা হচ্ছে দুজনের কাছেই জানতে চাই যে বাংলাদেশের চিকিৎসার যে ব্যয়, আপনারা তো ইনিশিয়াল চিকিৎসাটা বাংলাদেশে করেছেন, বাংলাদেশের চিকিৎসার ব্যয় আর যে বাইরের চিকিৎসার ব্যয়, এটার থেকে পার্থক্য কি খুব বেশি, আকাশ পাতাল পার্থক্য? অনেকে এই ধারণার জন্য বাইরে চিকিৎসা বা দেশের চিকিৎসা নিয়ে অনেক কনফিউশনে থাকেন, এইটার ব্যাপারে একটু আইডিয়া দেন। আমি যদি বলি, হ্যাঁ, সরকারি চিকিৎসা হাসপাতালগুলোতে তো চিকিৎসার ব্যয় মোটামুটি সহনীয়। তারপরও কিছু, তবে এটাও ঠিক যে সরকারি হসপিটালগুলোতে কেমোর ব্যাপারে আর ট্রিটমেন্টের কিছু ক্ষেত্রে সুবিধা আছে। যারা একেবারেই পারছে না তাদের জন্য কিছু ব্যবস্থা আছে, যেমন মহাখালী ক্যান্সার হসপিটালে এরকম কেমোর কিছু সুযোগ সুবিধা দেয়া হয় আমি শুনেছি। হ্যাঁ, আমি নিজে যেহেতু যাইনি, কিন্তু আমি শুনেছি যে এখানে দেয়া হয়, যারা একেবারেই নিতে পারছেন না তাদের জন্য কিছু ব্যবস্থা আছে, সরকারি অনুদান আছে, এটা আছে। বেসরকারি হসপিটালগুলোতে তো অবশ্যই চিকিৎসার মানের সাথে, যদি আমি বেসরকারি বেশ ভালো ভালো কিছু হসপিটালের কথা বলি, খরচ তো আছে, অনেকের পক্ষে সম্ভব হয় না। আর সরকারি হাসপাতালগুলোতে যেটা সমস্যা, সুবিধা থাকলেও খুব দীর্ঘসূত্রতা, কারণ রোগীর সংখ্যা অনেক বেড়ে গেছে, সেই অনুযায়ী আসলে আমাদের বেশিরভাগ যেমন মেশিন গুলো, অর্থাৎ ডায়াগনোসিসটাই আসলে ঠিক মতো হয় না, ডায়াগনোসিসটা সময় মতো হয় না। আমি ঠিক মতো বলতে যেটা বলছি, সময় মতো হয় না। যেমন আমি হসপিটালে যখন যাই শুনতে পাই যে এমআরআই মেশিন নষ্ট, হ্যাঁ, তারপরে পেট স্ক্যান মেশিন নষ্ট, রেডিয়েশনের কাজ হচ্ছে না। একজন, আমি সেদিনই আমার সামনে বসা একজন পেশেন্টকে, আমি হসপিটালে আমার নিজের কাজে গেছিলাম, আমার জাস্ট ফলো আপ ছিল, কিন্তু এমআরআই এর জন্য ট্রিটমেন্টের জন্য এক রুগী এসেছে, তার 3 মাস পরে তার ডেট এসেছে, বলছে যে পিজি হসপিটালে সে পেয়েছে কারণ মেশিন নষ্ট আছে, 3 মাস পরে সে ডেট পেয়েছে। এখন এই 3 মাসে শুধু ওই যেটা হয় যে প্রাথমিক পর্যায়ে যদি তার ক্যান্সারটা থাকে, 3 মাস পর ট্রিটমেন্টে ডায়াগনোসিস হতে হতে সেটা অনেক দূর আগিয়ে যায়। কারণ আমরা প্রত্যেকটা জায়গায় লেখা দেখি যে প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে ক্যান্সার নিরাময় সম্ভব। এখন আসলে প্রাথমিক পর্যায়ে ক্যান্সারটা ধরা পড়ে না। যেমন শাপলা এবং আমার দুজনেরই ওভারিয়ান ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সারের মানে সিমটম গুলো এতটাই সাধারণ যেটা সবাই ইগনোর করে, আসলে বোঝাই যায় না আমার এমন কোনো বড় অসুবিধা ছিল না। কিন্তু আমি কিন্তু বারবার বিভিন্ন কমপ্লেন নিয়ে হসপিটালে গেছি, আমাকে যখন ধরা পড়েছে তখন আমাকে বলেছে আপনি আরো আগে আসেননি কেন, কিন্তু আমি কিন্তু তার আগে বেশ কয়েকবার গেছি। আর চিকিৎসার খরচ যেটা দেশের বাহিরে, হ্যাঁ, এটা সত্যি কথা বলতে খুব অল্প কিছু সংখ্যক মানুষই এই জিনিসটা নিতে পারছে। যেমন সিঙ্গাপুরের ট্রিটমেন্টের কথা যদি আমি বলি, প্রচন্ড ব্যয়বহুল ট্রিটমেন্ট। যেহেতু আমারটা অ্যাগ্রেসিভ ছিল, 4 স্টেজে ছিল,
দ্রুত যাওয়ার জন্য আমাকে প্রথমে মাউন্ট এলিজাবেথে যেতে হয়েছে। এখানেও একটা ব্যবসায়িক ব্যাপার আছে, সবাই তো ব্যবসার জন্যই করে। যেমন মাউন্ট এলিজাবেথের এখানে একটা মানে এখানে একটা এজেন্সি আছে, একটা অফিস আছে, ওরাই দ্রুত আপনাকে পাসপোর্ট ভিসার ব্যবস্থা করে দেয়, অ্যাপয়েন্টমেন্টও করে দেয়। ফলে মাউন্ট এলিজাবেথে যাওয়া খুব সোজা। কিন্তু মাউন্ট এলিজাবেথের খরচটা এত বেশি, আমি 2 দিন হসপিটালে অ্যাডমিট হয়েছিলাম, আমি বিল কত আসবে এই চিন্তাতেই মনে হয় আরো অসুস্থ হয়ে গেছিলাম, ব্যাপারটা এরকম। সেজন্য আমার প্রথমে প্রায় 17 দিন সিঙ্গাপুরে থাকতে হলো প্রথমবার। ওই সময় আমার একজন আত্মীয় ছিলেন সিঙ্গাপুরে, সে খুঁজে বের করলো গভর্নমেন্ট হসপিটাল, সেটা হলো সিঙ্গাপুর জেনারেল হসপিটাল। আমি অপারেশনটা সিঙ্গাপুর জেনারেল হসপিটালে করেছি। আমি দেশে চলে আসি, বাকি 3টা কেমো দিয়ে আমি অপারেশনটা করতে আবার সিঙ্গাপুরে যাই। কারণ এখানে যে কথাটা শাপলা বলছিল যে সার্জারিতে কিছু ভুল ছিল, মানে আমরাও এই সময়ের মধ্যে যে খবরগুলো পেয়েছিলাম সেগুলো খুব একটা আশাব্যঞ্জক ছিল না। এই ভুল হয়েছে, ট্রিটমেন্টের অপারেশনের পরে আবার সমস্যা হয়েছে, এই জন্য অপারেশনটা আমরা দেশের বাইরে করি। জি, মানে অধিকাংশেরই অভিজ্ঞতা একই রকম প্রায়। হ্যাঁ, একই রকম। সেজন্য আসলে ভয় পেয়েই বিদেশে যাওয়া। তো ওই যে বিদেশেও ওই সরকারি হসপিটালে যদি চিকিৎসাটা করা যায় তবুও কিছুটা মানে রিচের মধ্যে, কিন্তু বেসরকারিটা আমাদের মানে ভীষণ খরচ। সেজন্য আমি অপারেশনটা বেসরকারি হসপিটালে আর করিনি, সরকারি হসপিটালে করেছিলাম, এবং খরচটা অনেকটা কমে আসে, অনেকটাই কমে আসে। এটুকু। মানে শাপলা আপার কাছে আসার আগে আরেকটা কথা বলি। কিছুদিন আগে আমাদের ফেসবুক পেজে আমরা একটা ক্যান্সারের চিকিৎসা নিয়ে একটা আর্টিকেল ছাপি একজন চিকিৎসকের। তো ওখানে একটা বক্তব্য পেয়েছিলাম আমরা, যে ওনারা বলছিল যে ভারতে ভারতীয়দের জন্য যে চিকিৎসা খরচটা, সেই চিকিৎসা খরচটা আমাদের জন্য কিছু কিছু ক্ষেত্রে এতই বেশি যে হয়তোবা 50% বেশি বা 100% বেশি, অনেক ক্ষেত্রে অনেক বেশি। শাপলা আপা এটা একটু ব্যাখ্যা করেন আর কি, যে সত্যি কি মানে সবার জন্য একই চিকিৎসা খরচ, নাকি চেন্নাই গেলে অনেকের ক্ষেত্রে ভারতীয়দের জন্য যে চিকিৎসা খরচ আমাদের জন্য তার চাইতে অনেকখানি বেশি, এমন কোনো ব্যাপার আছে কিনা? হ্যাঁ, আসলে ব্যাপারটি তাই। আমি বলবো যে এটা ভারতীয় হিসেবে ভারতীয়রা অত্যন্ত সৌভাগ্যবান। হ্যাঁ, তাদের ন্যাশনাল পলিসি হচ্ছে এরকম যে তারা নিজের দেশের নাগরিককে ন্যূনতম কি বলবো মূল্যে সবচেয়ে ভালো সার্ভিসটা দিয়ে থাকে। যেমন আমি বোম্বে টাটাতে চিকিৎসা করেছি, এটা হচ্ছে একটা সরকারি ক্যান্সার হসপিটাল, এখানে শুধুই ক্যান্সারের চিকিৎসা দেয়া হয়। সেখানে একজন ভারতীয় 2 ক্যাটাগরিতে হয়, আমরা হচ্ছে গিয়ে ফরেনার ক্যাটাগরিতে আর ভারতীয়রা হচ্ছে জেনারেল ক্যাটাগরিতে। হ্যাঁ, জেনারেল ক্যাটাগরির চেয়ে আমাদের সব টেস্টের সব কিছুর হ্যাঁ চার্জ হচ্ছে 3 গুণ 4 গুণ বেশি, ফলে এত আমাদের কস্ট বেশি। কিন্তু আমি যদি একই সাথে বাংলাদেশের বেসরকারি হাসপাতালের সাথে টাটা বোম্বের আমি একটা কম্পেয়ার করি, তাহলে দেখব এখানকার যে স্বনামধন্য বেসরকারি হাসপাতালগুলো আছে তাদের চেয়ে আবার টাটা চিকিৎসা খরচ কম। এটা চিকিৎসা খরচের বেলায় আমাদের মনে রাখতে হবে যে ক্যান্সার চিকিৎসার স্টেজের উপর এবং রোগীর যে অবস্থা তার উপরেও কিন্তু ডিপেন্ড করে কতটা ক্রিটিক্যাল রোগীর পরিস্থিতি। তো সাধারণভাবে এই অভিজ্ঞতা যে বাংলাদেশের বেসরকারি হসপিটালের চেয়ে টাটা যেহেতু সরকারি হসপিটাল, সেখানে চিকিৎসা সংক্রান্ত যে ব্যয় সেটি অবশ্যই কম। কিন্তু আমরা যেহেতু বাইরে থেকে যাই, আমাদের ওখানে থাকার একটা বড় খরচ হয় এবং আমাদের সাথে অবশ্যই অ্যাটেন্ডেন্ট থাকতে হয়। টাটা আবার অ্যাটেন্ডেন্ট ছাড়া কাউকে অ্যালাউই করে না। হ্যাঁ, ওদের প্রোটোকল এটা। ফলে অ্যাটেন্ডেন্ট মাস্ট, এবং 2টো মানুষ টাটায় আপনাকে যদি মাস 2 থাকতে হয় তাহলে তো একটা বড় খরচ। আসলে বোম্বে হচ্ছে খুবই এক্সপেন্সিভ একটা শহর, মানে ন্যূনতম থাকার জন্য সেখানে আপনাকে অনেক বেশি পে করতে হবে। তো আমি একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা কেউই কিন্তু দেশের বাইরে চিকিৎসা নিতে চাই না। এটা যেমন আর্থিক ব্যয় আমাদের জন্য, একই সাথে ভয়ঙ্কর মানসিক চাপ। আমি বলি, আমার যখন কেমো শুরু হলো, আমার বাসা আমার প্যারেন্টস তারা সিনিয়র সিটিজেন, তারা ভয়াবহ স্ট্রেসে, আমি ওখানে ভয়াবহ স্ট্রেসে।
এবং কেমোর পরের যে ভয়ঙ্কর কষ্টকর দিনগুলো, তখন শুধু আমার মনে হতো যে আমার মা বাবার সাথে আমার জীবনের শেষ দিনগুলো থাকা দরকার। মানে আমরা আসলে কেউই চাই না, এটা হওয়া উচিত না। দেশেই আমরা বলতে চাই, দেশে সর্বাধুনিক চিকিৎসা হওয়া প্রয়োজন। আমি সৌভাগ্যবান, আমি বন্ধু পেয়েছি, আমি স্বজন পেয়েছি, আমি যেতে পেরেছি। দেশের লাখ লাখ মানুষ পাচ্ছে না, তাদের জন্য আমাদের ভাবা উচিত। আমি সরি, আসলে এটা ভীষণ ইমোশনাল ব্যাপার যে আজকের শতাব্দীতে এসে মানুষ কেন মানে বিনা চিকিৎসায় মারা যাবে, যেখানে মানে ক্যান্সারের মতো রোগের চিকিৎসা অনেক উন্নত হয়েছে, সেখানে কেন আমাদের মেশিন বন্ধ থাকবে? কেন দিনের পর দিন রেডিয়েশন মেশিন গুলো বন্ধ থাকবে, নষ্ট থাকবে? মানে এগুলোই আসলে আমাদের ভীষণ কষ্টের জায়গা। হ্যাঁ, সেজন্য রোকসানা আপা বা আমরা যে দেশের বাইরের কথা বলছি, আসলে নিজেকে বাঁচাতে হবে তাই আমরা গিয়েছি। আমরা কিন্তু অনেক ভুলের শিকার হয়ে গিয়েছি। আমরা কেউই এরকম অবস্থায় নই যে আমরা খুব বাংলাদেশের চিকিৎসা ভালো না তাই গিয়েছি, তা না। আমরা প্রথমে এখানে ট্রাই করেছি এবং আমরা চাই এখানেই শেষ পর্যন্ত চিকিৎসাটা নিতে। এবং আমি সবার প্রতি আহ্বান রাখবো যে আসুন বাংলাদেশেই বিশ্বমানের একটি ক্যান্সার হসপিটাল আমরা গড়ে তুলি, যাতে বাংলাদেশের কোনো মানুষকে দেশের বাইরে গিয়ে চিকিৎসা নেয়ার আর্থিক মানসিক কোনো কষ্টই পেতে না হয়। ধন্যবাদ আপা। আপা, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। একই সাথে বলি, মানে কিছু আশার খবরও জানাই আর কি। সেটা হচ্ছে বাংলাদেশে যেমন আমরা একটু নিউজ করি, মানে আশার খবরটাও একটু জানাই যে বাংলাদেশে যেমন অনেক ঢাকা মেডিকেলে পিজিতে অনেকেরই চিকিৎসা হচ্ছে, অনেক মানে গ্রাম থেকে আসা বা বিভিন্ন যারা হচ্ছে সমাজের এইভাবে ইফোর্ড করতে পারেন না এই ক্যান্সারের খরচ, তারাও হচ্ছে সুচিকিৎসা পেয়ে তারা ফিরে যাচ্ছেন, সুস্থ হয়ে ফিরে যাচ্ছেন। এমন কেস স্টাডিও কিন্তু আছে, এমন স্টোরিও আছে। তো আমরা আসলে স্বপ্ন দেখি, আমরা আশা করি আমাদের সামনের দিনগুলোতে আমরা আস্তে আস্তে আরো উন্নত করব ক্যান্সার চিকিৎসা ব্যবস্থা। আপা, আপনাদেরকে অনেক ধন্যবাদ, এই প্রয়োজনীয় পরামর্শ এগুলো দরকার ছিল। অনেক ধন্যবাদ আপনাদেরকে। জি আচ্ছা, আমি শেষে একটা আহ্বান রাখতে চাই, সেটা হচ্ছে যে আমি রোকসানা আপা মিলে আসলে আমরা আমাদের সব অভিজ্ঞতা, সব কষ্ট, সবকিছুকে মিলে আমাদের সাথে আরো অনেক সার্ভাইভাররা মিলে আমরা ক্যান্সার কেয়ার কমিউনিটি বাংলাদেশ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন করেছি। সেই সংগঠনের প্রধান কাজ হচ্ছে ক্যান্সার বিষয়ে সচেতনতা তৈরি করা, ক্যান্সার প্রতিরোধে সমাজের সবাইকে নিয়ে কাজ করা, এবং সেখানে রোকসানা আপা কাউন্সিলর হিসেবে কাজ করেন। রোকসানা আপা কাউন্সিলিং এর উপর পড়াশোনা করেছেন। তো আমরা চাই যে সমাজের সকলে এগিয়ে আসুক, সারা বাংলা যেমন এগিয়ে এসেছে, আমাদের কথা আমরা সাহস নিয়ে বলছি, ট্যাবু ভাঙার চেষ্টা করছি, অন্যদেরও এগিয়ে আসা উচিত, এটি আমাদের সামাজিক দায়িত্ব। আপা, অনেক ধন্যবাদ আপনাদের এই শুভ উদ্যোগের জন্য, শুনে খুব ভালো লাগছে। আমরা তো জানিয়ে দেব, আশা করি আপনাদের উদ্যোগ আরো মানে উত্তর বৃদ্ধি পাক। ধন্যবাদ আপা, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। অসংখ্য ধন্যবাদ।